তাহলে ক্লাস 10 এর উপপাদ্য নম্বর 40 শুরু হচ্ছে। কি বলছে যে বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ও স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত। তাহলে এই একটা বৃত্ত এঁকেছি, বৃত্তের যে কোনো একটা স্পর্শক, ঠিক আছে। তাহলে এখান থেকে একটা স্পর্শক এঁকেছি, স্পর্শকের নাম দিয়ে দিই, ওটার নাম দিলাম এ, এর নাম দিলাম বি। আর স্পর্শক যে স্পর্শ বিন্দুতে স্পর্শ করে যায় তার নাম দিয়ে দিলাম পি। আর বৃত্তের কেন্দ্রের নাম দিলাম ও, ঠিক আছে। তাহলে একটা বৃত্ত, বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক, যে কোনো বিন্দুতে একটা স্পর্শক লিখেছি। বৃত্তের স্পর্শক একটাই স্পর্শ বিন্দু তৈরি করতে পারে, এটা মনে রাখবেন, ঠিক আছে। তাহলে বৃত্তের স্পর্শক কতগুলো স্পর্শ বিন্দু তৈরি করতে পারে? একটাই। তাহলে এইখানটায় মনে করে নিলাম সেই স্পর্শ বিন্দুটা আছে। যেমন যে কোনো একটা বৃত্ত যদি আমরা আঁকি, তাহলে সেই বৃত্তকে একটা স্পর্শক কতগুলো বিন্দুতে স্পর্শ করবে? একটাই বিন্দুকে স্পর্শ করে যাবে, ঠিক আছে। এবার স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, তাহলে বৃত্তের কেন্দ্র থেকে যে কোনো একটা প্রান্ত পর্যন্ত যদি আমরা একটা সরলরেখা আঁকি, সেটাকে কি বলবো? ব্যাসার্ধ। স্পর্শ বিন্দু পর্যন্ত যদি ব্যাসার্ধ টেনেছি, তাহলে কি বলবো? স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত। এরা দুজন একজন একজনের উপর কিভাবে অবস্থিত? 90 ডিগ্রিতে অবস্থিত। এটাই তোমাকে প্রমাণ করতে হবে। তাহলে এই বৃত্তটার স্পর্শ বিন্দুগামী একটা ব্যাসার্ধ আমরা কি করলাম? এবার দেখো প্রদত্ত, তাহলে উপপাদ্যটা শুরু করি। তাহলে প্রদত্ত, তাহলে কি বলা আছে আমাদের এখানে? বলা আছে যে একটা বৃত্ত আছে, যে বৃত্তের স্পর্শ ও স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। এবার আমরা যখন এখানে লিখবো, তখন আমরা যে অনুযায়ী নাম দিয়েছি সেই অনুযায়ী নাম দিয়ে এখানে লিখবো। তাহলে আমরা এখানে লিখে নিই যে ও কেন্দ্রীয় বৃত্তের এবি স্পর্শ, এবং দেখো এবি ছিল আমাদের এই বৃত্তের স্পর্শক, এবং ও পি পি বিন্দু গামী ব্যাসার্ধ, ঠিক আছে। তাহলে ওপি কি? ওপি হচ্ছে পি বিন্দুগামী ব্যাসার্ধ। ও থেকে পি পর্যন্ত এসছে, পি বিন্দুতে মিলেছে, পি বিন্দু ছিল আমাদের স্পর্শ বিন্দু, তাই তো। তাহলে স্পর্শ বিন্দু পর্যন্ত যে ব্যাসার্ধ এসছে তাকে কি বলবো? স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। হলো। তাহলে এটা আমাদের কোশ্চেনে বলে দেওয়া ছিল, আমরা শুধু নাম বলে দিয়েছি যে ও কেন্দ্রীয় বৃত্তের এবি স্পর্শক এবং ওপি পি বিন্দুগামী ব্যাসার্ধ। আমাদের এখানে কি প্রমাণ করতে বলেছে? আমাদের এখানে বলেছে যে এই ছবি অনুযায়ী ওপি ও এবি পরস্পর লম্ব। এটাই প্রমাণ করতে বলেছে যে ওপি এবি এর উপর কি অবস্থায় আছে? লম্ব অবস্থায় আছে। তাহলে অর্থাৎ ওপি লম্ব এবি, তাই তো। এটাই প্রমাণ করতে বলেছে, আর তো কিছু নেই। এবার আমরা এটাকে এইভাবে প্রমাণ করতে পারবো না, তাই জন্য আমরা কি করব? যে এই এবি স্পর্শকের উপর যে কোনো একদিকে যে কোনো জায়গায় একটা বিন্দু নিব। ধরো আমি এখানে একটা বিন্দু নিব, যে বিন্দুর নাম দিলাম কিউ, ঠিক আছে। তাহলে কিউ একটা বিন্দু নিলাম, যেটা কোথায় অবস্থিত? বৃত্তের যখন আমরা কোনো স্পর্শক আঁকবো, তখন সেই স্পর্শকের একটাই বিন্দু উৎপন্ন করবে, স্পর্শক আর বৃত্তের মাঝখানে একটাই বিন্দু থাকবে। তাছাড়া যত বিন্দু আমরা নেব, সেই বিন্দুগুলো কোথায় তৈরি হবে? বৃত্তের বাইরে, মানে স্পর্শকের উপর যে কোনো জায়গায় তৈরি হতে পারে, কিন্তু তৈরি হবে কোথায়? বৃত্তের বাইরে গিয়ে তৈরি হবে। দেখো বৃত্তের সঙ্গে স্পর্শকের একটাই জায়গায় জয়েন্ট আছে, সেটা হচ্ছে পি বিন্দু। পি বিন্দু ছাড়া যেখানেই আমরা বিন্দু নিয়ে নিই না কেন, সেটা কোথায় তৈরি হবে? বৃত্তের বাইরে তৈরি হবে। তাহলে ওখানে একটা কিউ বিন্দু নিয়ে নিলাম। এবার কি করব? ও থেকে কিউ পর্যন্ত আমরা কি করব? যুক্ত করব। ও থেকে কিউ পর্যন্ত কি করলাম? যুক্ত করলাম। এইবার এটাই আমরা এখানে লিখব। তাহলে এবি স্পর্শকের উপর যে কোনো একটি বিন্দু Q
কিউ যে কোনো একটা বিন্দু কিউ নিয়েছি, এবার কি করেছি, নেওয়ার পরে ও থেকে কিউকে যুক্ত করেছি, তাহলে লিখে দেবো ও কিউ বিন্দুদ্বয়ে কে যুক্ত ও আর কিউ বিন্দুকে কি করলাম, যুক্ত করলাম। ঠিক আছে, তাহলে এই বি স্পর্শকের উপর যে কোনো একটা বিন্দু নিয়ে নিয়েছি কিউ, আর ও থেকে কিউকে কি করেছি, যুক্ত করেছি। তাহলে এবার প্রমাণ করবো কি করে, দেখো স্পর্শকের উপরে কিউ বিন্দু ছাড়া যে কোনো বিন্দু যদি আমরা আঁকি সেটা কি হবে, বৃত্তের বাইরে অবস্থিত। সেটা এখানে লিখে দেবো যে স্পর্শক এ বি এর উপর পি বিন্দু ছাড়া যে কোনো বিন্দু কোথায় অবস্থিত হবে, বৃত্তের বাইরে অবস্থিত। তাই তো, তাহলে আমাদের এই স্পর্শক এ বি এর উপর পি বিন্দু ছাড়া যে কোনো বিন্দু যদি আমরা নিই সেটা কোথায় অবস্থিত হবে, বৃত্তের বাইরে। যেমন ধরো এটা একটা বৃত্ত আমরা আঁকবো, ঠিক আছে, তাহলে এই বৃত্তের উপর ধরো এখানে একটা স্পর্শক আমরা এঁকেছি, ঠিক আছে। এবার এই যে কেন্দ্র ছিল, এই কেন্দ্র থেকে স্পর্শক পর্যন্ত একটাই রেখা টানা সম্ভব, তাই তো, কারণ কি স্পর্শক বৃত্তের মধ্যে একটাই বিন্দু তৈরি করে। এবার এই যে স্পর্শক এখানে আসলো, স্পর্শক এখানে কটা বিন্দু তৈরি করেছে, একটা। তাহলে এই একটা বিন্দু ছাড়া আমরা যদি ঠিক এর পাশে এখানে একটা বিন্দু নিয়ে নিই, সেটাও কোথায় অবস্থিত হবে, বৃত্তের বাইরে। এখানে যদি অবস্থিত করি সেটাও হবে বৃত্তের বাইরে। এখানে নিলাম বৃত্তের বাইরে, এখানে নিলাম বৃত্তের বাইরে, মানে যেখানেই নিই না কেন এই পি বিন্দু ছাড়া যে কোনো জায়গায় যদি আমরা নিই তাহলে সেটা কোথায় হবে, বৃত্তের বাইরে অবস্থিত। ঠিক আছে, তো ক্লিয়ার। এবার তাহলে যদি যে কোনো বিন্দু যখন আমরা নিচ্ছি সেটা যখন বৃত্তের বাইরে অবস্থিত হচ্ছে, তাহলে আমরা এখান থেকে এটা বলতে পারি যে সুতরাং ও কিউ কি করবে, বৃত্তকে কোথাও না কোথাও একটা ছেদ করতে হবে। কিন্তু যদি বৃত্তের বাইরে অবস্থিত করতে হয়, দেখো এখানে একটা মনে করেছি বৃত্ত আছে, সেই বৃত্তের এখান থেকে একটা স্পর্শক আছে, তাহলে এই স্পর্শকটা এখানে একটা স্পর্শ বিন্দু তৈরি করেছে, ঠিক আছে। এবার এর বাইরে যদি বাইরে কোথাও এখানে নিলাম ধরো একটা বিন্দু কেন্দ্র থেকে, কেন্দ্র থেকে যদি এটাকে যুক্ত করতে হয় তাহলে কি করতে হবে, এই যে লাইনটা, এই লাইনটাকে বৃত্তকে কোথাও না কোথাও ছেদ করতে হবে। যদি ছেদ না করে তাহলে এখান থেকে এই বিন্দু পর্যন্ত আসতে পারবে না, তাই জন্য কি করতে হবে, একে একটা ছেদ বিন্দু তৈরি করতে হবে। তাহলে এখানে একটা ছেদ বিন্দু থাকবে, ছেদ বিন্দুর নাম ধরো আমি ধরে নিলাম যে আর। তাহলে এই ছেদ বিন্দুটার নাম কি, এই যে ছেদ বিন্দুটা পেলাম এটার নাম কি দিলাম আর, ঠিক আছে। তাহলে এবার এটা এখানেও লিখে দেবো, তাহলে ও কিউ বৃত্তটিকে একটি বিন্দুতে ছেদ করবে, তাই তো। তাহলে ও কিউ বৃত্তকে একটা বিন্দুতে ছেদ করবে। তাহলে আমরা ধরে নিলাম যে মনে করি ছেদ বিন্দুটি আর, তাহলে কোন বিন্দুতে ছেদ করেছে, আর বিন্দুতে ছেদ করেছে, এটা আমরা ধরে নিলাম, ঠিক আছে। এবার সুতরাং ও আর লেস দেন ও কিউ, দেখো কেন, কেন কি এখান থেকে যখন আমরা এটাকে স্পর্শ করেছি, তো এখান থেকে এটা কি ছিল, ব্যাসার্ধ, আবার এখান থেকে ওটা কি ছিল, দেখো এটাও ছিল একটা ব্যাসার্ধ। এখান থেকে যদি দেখো তাহলে এখান থেকে এই পর্যন্ত একটা বৃত্তের ব্যাসার্ধ, এখান থেকে আর পর্যন্ত একটা বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এইটা এখান থেকে এতটা যদি ব্যাসার্ধ হয়, এখান থেকে এতটাও কি ব্যাসার্ধ। তারপরে এক্সট্রা লাইন টানতে হয়েছে, তাই না। এক্সট্রা লাইন যখন টানতে হয়েছে, এটা মনে করে হচ্ছে 2 সেন্টিমিটার, এটা মনে করে হচ্ছে 3 সেন্টিমিটার, এটা মনে করছে 2। তাহলে এটা যদি 2 হয়, এটা তো 2 হতেই হয়, কারণ এটাকে যদি 2 হতে হয় ব্যাসার্ধ, তাহলে এইটাও ব্যাসার্ধ 2 হতে হবে, কারণ ব্যাসার্ধ যদি চেঞ্জ হয়ে যায় তাহলে বৃত্ত থাকবে না, তাহলে সেটা অন্য কোনো আকৃতি হয়ে যাবে, তাই তো। তাই জন্য এই ব্যাসার্ধকে কি হতে হবে, সব দিকে সেম হতে হবে, তবে এটা বৃত্তাকার শেপের আসবে। তো এটা যদি 2 সেন্টিমিটার হয় তাহলে এটাও কত হবে, 2 সেন্টিমিটার, কিন্তু কত দূর পর্যন্ত, আর পর্যন্ত,
আর থেকে কিউ পর্যন্ত একটু কিছুটা তো এক্সট্রা নিতেই হয়েছে, তাই না? তাহলে এখানে এটা একটু দূরে লাইন ছিল 3 ধরেছে, এটা তো মনে করো 1, তাহলে 2 আর 1 3 সেন্টিমিটার হয়েছে ও কিউ। তাহলে ও কিউ 3 সেন্টিমিটার, ও আর 2 সেন্টিমিটার। তাহলে 2 বড় না 3 বড়? 3 বড়। তাহলে এখানে ও আর লেস দেন ও কিউ, কারণ কি ও কিউ আমাদের কত ছিল 3 আর ও আর ছিল 2। এখানে কিছুটা এই যে এক্সট্রা ছিল তার জন্য আমরা 1 ধরে নিয়েছি। বোঝা গেল না? হয়ে গেল না? ও আর ও কিউ এর থেকে কি হয়ে গেল? ছোট। দেখো বৈশিষ্ট্য বোঝুন। এবার এখানে কারণটাও লিখে দেবো, যে সুতরাং উল্টো করে দেবো, কি হয়ে যাবে? কারণ আর বিন্দু ও কিউ এর এর মধ্যবর্তী, ঠিক আছে? তাহলে আর বিন্দু কি? ও আর কিউ এর মাঝখানে কোথাও অবস্থিত। কোথায় অবস্থিত আমাদের জেনে দরকার নেই এখন, কিন্তু মাঝখানে কোথাও আছে সেটুকু আমরা জানি, তাই তো? তাহলে এখানেও থাকতে পারে 2 সেন্টিমিটার দূরেও থাকতে পারে, 3 সেন্টিমিটার দূরেও থাকতে পারে, 4 সেন্টিমিটার দূরেও থাকতে পারে, যেখানে খুশি থাকতে পারে, ঠিক আছে? তাহলে আর বিন্দু কোথায় অবস্থিত? ও আর কিউ এর মধ্যবর্তী কোনো একটা জায়গায়, মাঝখানে কোনো একটা জায়গায় অবস্থিত। এটা ক্লিয়ার? এবার আবার দেখো, ও আর ইজ ইকুয়াল টু ওপি, তাই তো? ও আর ইজ ইকুয়াল টু কি হবে? ওপি। তাহলে কি ও আর এর মান যদি 2 হয় তাহলে ওপি এর মানও 2 হতে হবে। যদি না হয়, আলাদা হয়, তাহলে কি আর এটা বৃত্ত হবে? তাহলে এটা বৃত্ত হবে না। তাই জন্য ও আর এর মান যা হবে ওপি এর মান তাই হবে। তাহলে এটা যদি 2 হয় এটাও কত হবে? 2। তাহলে ও আর ইজ ইকুয়াল টু ওপি, তাহলে দুটোই একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এখানে কারণটাও লিখে দেবে, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে? এটুকু বুঝতে পেরেছো? তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে ওপি লেস দেন ওকিউ। তাহলে ওপি ও কিউ এর থেকে ছোট, কেন কি ও আর এর থেকে ও কিউ ছোট, আবার ও আর ও কিউ এর সমান। তাহলে ও আর যদি ও কিউ এর থেকে ছোট হয় তাহলে ও পি ও কিউ এর থেকে কি হবে? ছোটই হবে, তাই না? এই ব্যাসার্ধটা যদি ও কিউ এর থেকে ছোট হয় তাহলে এই ব্যাসার্ধটা ও কিউ হতে হবে, ও কিউ এর থেকে ছোটই হতে হবে, তাই তো? কারণ কি এটার মান 2 ছিল, তাহলে এটার মানও 2 হবে। তাহলে এটার মান যদি 2 হয় তাহলে এটার মানও 2। তাহলে ও কিউ এর মান ও আর এর থেকে বড়, আর ও কিউ এর মান তাহলে ও পি এর থেকেও বড়ই হতে হবে। দেখো একটু বুঝতে না পারলে বল। তাহলে আমি উপর থেকে কিছুটা মুছে দিচ্ছি, তোমরা এখান থেকে একটা স্ক্রিনশট তুলে রাখো, যদি বুঝতে অসুবিধা হয় পরে দেখিয়ে দিতে পারবে। তাহলে এবার এরপর থেকে আমি উপর থেকে বলে দিচ্ছি, ঠিক আছে? এরপর থেকে কোথায় লেখা আছে? উপর থেকে। তাহলে এবার কি লিখবো? যে কিউ বিন্দু বিন্দু এ বি স্পর্শকের উপর যে কোনো একটি বিন্দু, কিউ বিন্দু কি? কিউ বিন্দু কি? এ বি স্পর্শকের উপর যে কোনো একটা বিন্দু। তাহলে আমরা যে কোনো জায়গায় একটা বিন্দু নিয়েছি, ঠিক আছে? এবার তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে সুতরাং বৃত্তের কেন্দ্র ও থেকে এ বি স্পর্শক পর্যন্ত যত সরলরেখাংশ অঙ্কন করা যায় ও কি তাদের মধ্যে ক্ষুদ্রতম। কেন? কেন কি? ধরো এখানে একটা বৃত্ত আমি বড় করে আছি বোঝার জন্য, ঠিক আছে? তাহলে এখানে একটা বৃত্ত এঁকে দিলাম, এখান থেকে একটা এর উপরে স্পর্শক দিলাম। এবার ধরো এখানে একটা কেন্দ্র আছে, ঠিক আছে? তাহলে এই কেন্দ্র থেকে এখানে মনে করলাম এই বিন্দুটা স্পর্শ করেছিল, এই বিন্দু পর্যন্ত একটা সরলরেখাংশ টানা যায়, এনে দিলাম। বাইরে আমি যেখানেই খুশি নিই না কেন সেটাই কি হবে?
অনেকটা দূরে অবস্থিত হবে প্রথম কথা, তাই তো? আর যত সরলরেখাংশ তুমি আঁকতে পারছো তাদের মধ্যে সবথেকে ক্ষুদ্রতম কি হবে? এই যে এই বিন্দু থেকে এই স্পর্শক পর্যন্ত যে স্পর্শ বিন্দুটা উৎপন্ন হলো সেই বিন্দু, সেটাই হবে ক্ষুদ্রতম। এটাই বৃত্তের ব্যাসার্ধের সমানুপাতিক। বাকি যত দূরেই তুমি নাও না কেন, যেখানেই নাও না কেন, সেটা কত বড় হয়ে যাবে? বৃত্তের ব্যাসার্ধের থেকে 0.1 সেন্টিমিটার হলেও তাকে বড় হতে হবে। তার থেকে মানে একদম এই সেম সাইজের আর কোথাও উৎপন্ন হবে না। একটাই উৎপন্ন হবে, যেটা কোথাও উৎপন্ন হবে বৃত্তের ওই স্পর্শক বিন্দুতে। ঠিক আছে? তাহলে এটাই হবে সব থেকে ছোট দূরত্ব, সব থেকে কম দূরত্ব, এটাকে আমরা বলতে পারি। এই বিন্দুর নাম ছিল ও, এই বিন্দুর নাম ছিল পি। তাহলে ও পি হবে কি? একটা বৃত্তের মানে এই বৃত্তের সব থেকে ক্ষুদ্রতম দূরত্ব। কেন? কারণ কি এটা একদম পুরোপুরি ব্যাসার্ধের উপরে অবস্থিত। বাকিগুলো ব্যাসার্ধ থেকে একটুখানি দূরে চলে যাবে, একটু দূরে গেলেই হয়ে যাবে বড়। ঠিক আছে? ক্ষুদ্রতম দূরত্ব কোনটা পেলাম? ওপি। দেখো এটা বুঝতে পেরেছো কিনা? এখান থেকে আমরা বলতে পারি ক্ষুদ্রতম দূরত্ব আবার ক্ষুদ্রতম দূরত্ব লম্ব। কেন? ক্ষুদ্রতম দূরত্ব যখন হতে গেছে তখন ওকে কি হতে হয়েছে? এর উপরে লম্ব হতে হয়েছে। যদি লম্ব না হতো তাহলে ক্ষুদ্রতম দূরত্ব আসতো না। কেন কি এটা সোজাসুজি এসছে, একদম স্ট্রেট চলে এসছে, এসে এর উপরে আপতিত হয়েছে। তাহলে এটা যেই স্ট্রেট এসছে তখন একে কত ডিগ্রিতে আসতে হয়েছে? 90 ডিগ্রিতে। 90 ডিগ্রিতেই কি হয়? সব থেকে যে হাইটটা একদম চড়াইটা সব থেকে সোজা হয়ে যায়, তাই তো? যেটা আমরা বলতে পারি। তাহলে এইবার এখানে কি করতে হয়েছে? একে লম্ব হয়ে আসতে হয়েছে, তবেই পেয়েছি সব থেকে ক্ষুদ্রতম দূরত্ব। যদি ক্ষুদ্রতম দূরত্ব লম্ব না হতো তাহলে সেটা বড় হয়েছে। ঠিক আছে? বোঝা গেল কি বোঝা গেল না? কারণ এই বিন্দুটার একদম ঠিক নিচেই এটা অবস্থিত। ও বিন্দুর ঠিক নিচে, একদম সোজাসুজি নিচে কি অবস্থিত? পি বিন্দু অবস্থিত। এই রেখাটা ধরে যদি তুমি দেখো, তাহলে এখান থেকে যখনই আমরা এখানে টেনেছি তখন কি হবে? এসছে একদম লম্ব হবে 90 ডিগ্রিতে এসছে। ঠিক আছে? এটা বোঝা গেল? তাহলে এখান থেকে আমরা বলে দিতে পারি যে সুতরাং ওপি লম্ব এ বি প্রমাণিত। ঠিক আছে? দেখো বুঝতে পেরেছো কিনা? তাহলে আমি এবার এই পুরোটাকে একবার শর্টে একটু বলে দিই তোমাদের, আরেকবার একটু রিপিট করি। কি বলছে? যে স্পর্শক এ বি এর উপর পি বিন্দু ছাড়া যে কোনো বিন্দু বৃত্তের বাইরে অবস্থিত, তাই তো? তাহলে এই যে বৃত্তটা আমরা এঁকেছিলাম, তাহলে একটা বৃত্ত যদি আমরা এঁকে, ঠিক আছে? এবার এই বৃত্তের উপর যখন আমরা কোনো স্পর্শক, সেই স্পর্শকটার উপর একটা স্পর্শবিন্দু উৎপন্ন হবে। তাহলে এই স্পর্শবিন্দুর বাইরে যেখানে খুশি আমরা যদি একটা বা এই স্পর্শবিন্দু ছাড়া যদি এই স্পর্শকের উপর যে কোনো জায়গায় একটা বিন্দু আমরা নেওয়ার চেষ্টা করি, তাহলে এখানেও নিই, দেখো একটু বড় হয়ে যাচ্ছে, এখানেও নিলে বড় হয়ে যাচ্ছে, এখানে নিলেও বড় হয়ে যাবে। যেখানে খুশি আমরা নিই সেটা কি হয়ে যাবে? এই যে কেন্দ্র থেকে বৃত্তের এই স্পর্শবিন্দু পর্যন্ত যে দূরত্বটা থাকবে তার থেকে এটার দূরত্ব সবসময় কত হয়ে যাবে? বেশি হয়ে যাবে। তাহলে আর সেটা কোথায় অবস্থিত হবে? বৃত্তের বাইরে অবস্থিত। মানে বৃত্ত আর স্পর্শকের মাঝখানে একটাই বিন্দু আছে, যেটা হচ্ছে স্পর্শবিন্দু, তাছাড়া আর কোনো বিন্দু নেই। এবার ও কিউ বৃত্তটিকে একটি বিন্দুতে ছেদ করবে। তাহলে এই যে রেখাটা ছিল, এই রেখাটাকে কি করতে হয়েছিল? একটা বিন্দুতে বৃত্তকে ছেদ করে তারপরেই বেরোতে হয়েছিল। যেমন এখানে এই বিন্দুটা ছেদ করে বেরিয়েছে, এই বিন্দুটা যদি ছেদ না করতো তাহলে বৃত্তের বাইরে বেরোতে পারতো না। তাই জন্য এই বিন্দুতে কি করতে হয়েছে? ওকে রেখাটাকে ছেদ করতে হচ্ছে। কেন কি বিন্দুটা বৃত্তের বাইরে কোথাও একটা অবস্থিত। যদি ভিতরে অবস্থিত হতো তাহলে অসুবিধা ছিল না, কিন্তু যেহেতু বাইরে অবস্থিত তাই জন্য কি করতে হয়েছে? ওকে একটা বিন্দুতে ছেদ করে তারপরে এরকম বোঝা গেল? এবার তাহলে মনে করে নিয়েছিলাম যে ছেদ বিন্দুটি কি ছিল? তাহলে ছেদ বিন্দু ধরে নিয়েছিলাম আর, ওখানে দেখানো হয়েছে আর ছিল। তাহলে ও আর ও কিউ এর থেকে ছোট। তাহলে ও আর কি ছিল? ও কিউ এর থেকে ছোট। মানে এই ও আরটা ধরে নিলাম এতটা ছিল, ও কিউ ছিল তার থেকে কিছুটা বড় ছিল। তাহলে এই ও আরটা কি ছিল? ও আর ও কিউ এর থেকে কি ছিল? ছোট ছিল। ঠিক আছে? তাহলে ও আর ছিল এতটা আর ও কিউ ছিল
এত বড় মানে, ঠিক আছে? তাহলে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে, তাই আমি লাইনটা টেনে নিলাম। এবার ওপি এর মান কতটা ছিল, যতটা ও আর ছিল ততটাই ওপি ছিল, তাই তো? ওপি বা ও আর বলতে পারি আমরা। এবার ও আর এর মান যা ছিল ওপি এর মানও তাই ছিল। তাহলে ও আর এর মান যদি ও কিউ এর থেকে ছোট হয় তাহলে ওপি এর মানও কি হবে, ও কিউ এর থেকে ছোটই হবে। দেখো বুঝতে পেরেছো কি পারবে, কারণ কি ও আর ইজ ইকুয়াল টু ওপি, এটাও ব্যাসার্ধ এটাও ব্যাসার্ধ, তাহলে এটা যদি 3 সেন্টিমিটার হয় তাহলে এটাও 3 সেন্টিমিটার, মানে ও আর যদি 3 সেন্টিমিটার হয় তাহলে ও কিউ কি হবে 3 সেন্টিমিটার হবে। আর ও কিউ এর মান আমরা ধরলাম 4 সেন্টিমিটার, ঠিক আছে? বোঝার সুবিধার জন্য ধরলাম যে এটা 4 সেন্টিমিটার, এটা 3। তাহলে এটা যদি 3 সেন্টিমিটার হয় ও আর, তাহলে ও পি কেও কত হতে হবে 3 সেন্টিমিটারই হতে হবে। আবার ও কিউ কি ছিল 4 সেন্টিমিটার, তাহলে ও আর যদি ও কিউ এর থেকে ছোট হয় তাহলে ও পি কিউ কি হতে হবে, ও কিউ এর থেকে ছোট হতে হবে, ঠিক আছে? তাহলে আর ও আর ইজ ইকুয়াল টু ও পি হবে, কারণ এটাও ব্যাসার্ধ এটাও ব্যাসার্ধ, ও পি কি হবে ও কিউ এর থেকে ছোট হবে। তাহলে এখানেই আমরা প্রমাণ করে দিয়েছিলাম যে এটা ছিল সবথেকে ছোট দূরত্ব। সবথেকে ছোট দূরত্ব সবসময় কি হয়, লম্ব দূরত্ব। এবার এখানে সেটাই লিখে আমরা প্রমাণ করে দিয়েছিলাম যে ও কিউ ও পি লম্ব এ, ঠিক আছে? দেখো বুঝতে না পারলে এরপরেও কমেন্ট করবে, আর যারা বাড়িতে আসো তারা বাড়ি এসে জিজ্ঞেস করে নেবে, ঠিক আছে? 5 নম্বরে দেখো কি বলছে, ও কেন্দ্রীয় একটি বৃত্ত এঁকেছি যার, একটা বৃত্ত এঁকেছি, কেন্দ্রের নাম কি, কেন্দ্রের নাম দিয়ে দিলাম ও। তাহলে ও কেন্দ্র এটা বৃত্তের বৃত্ত, এটি বৃত্ত যার একটি ব্যাস এল। তাহলে এই বৃত্তটার একটা ব্যাস আছে, যে ব্যাসের নাম কি এ। তাহলে নিচের নাম দিয়ে দিলাম এ, উপরের নাম দিয়ে দিলাম বি। ও কেন্দ্রে একটা বৃত্ত আঁকলাম যার একটি ব্যাস হচ্ছে এ, এবং এ বিন্দুতে বৃত্তের স্পর্শক পি এ কিউ। তাহলে পি এ কিউ আছে মানে কি, স্পর্শকটা এদিকেও থাকবে এরকম, তাই তো? তাহলে এখানে নাম দিয়ে দিচ্ছি পি, এখানে নাম দিয়ে দিচ্ছি কিউ। তাহলে পি এ কিউ একটা স্পর্শক আছে, বৃত্তের কেন্দ্রের নাম কি ও, তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের স্পর্শক পি এ কিউ। পি এ কিউ এর সমান্তরাল জ্যা আছে, তাহলে পি এ কিউ এর সমান্তরাল একটা জ্যা আছে যার নাম কি, যার নাম হচ্ছে আর এস। তাহলে এখান থেকে একটা সমান্তরাল জ্যা আঁকলাম পি এ কিউ এর সমান্তরাল করে, তাহলে এর নাম কি, এর নাম হচ্ছে আর এস, ঠিক আছে? তাহলে জ্যা এঁকে দিলাম যার নাম হচ্ছে আর এস। এবার বলছে যুক্তি দিয়ে প্রমাণ করেছি এ বি আর এস এর লম্ব সমদ্বিখণ্ড। তাহলে আমাদের কি বলছে যে এ বি আর এস কে যে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করেছে সেটা প্রমাণ করতে। লম্ব সমদ্বিখণ্ড মানে কি, 90 ডিগ্রিতে কেটেছে আর দুটো সমান ভাগে ভাগ করেছে, এটাই প্রমাণ করতে হবে, ঠিক আছে? তাহলে কি করে করবো, তাহলে আমরা এই যে এই বিন্দুটা তৈরি হলো, এখান থেকে এ বি, এখান থেকে ছেদ করেছে আর এস কে, এই যে ছেদ বিন্দুটা আছে এটার নাম দিয়ে দিই টি, ঠিক আছে? তাহলে এই বিন্দুটার নাম কি দিলাম টি, এই যে এই বিন্দুটা, এই বিন্দুর নাম দিয়ে দিলাম টি, হলো? তাহলে আর এস কে টি বিন্দুতে ছেদ করেছে ধরে নিলাম, হলো? এবার এখানে কি লিখবো, তাহলে প্রমাণের এখানে লিখবো হচ্ছে ধরি যে এ বি আর এস কে টি বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমরা কি ধরলাম যে এ বি, যে এ বিটা ছিল সেই এ বিটা কি করেছে আর এস কে টি বিন্দুতে ছেদ করেছে, হলো? এইবার এই ও কেন্দ্রীয় বৃত্তে দেখো এ বিন্দুতে পি এ কিউ স্পর্শক আছে, এখানে এ বিন্দু, এই এ বিন্দুতে কি আছে পি এ কিউ স্পর্শক আছে, আর এ বি কি, এ বি হচ্ছে এই বৃত্তের ব্যাস। তাহলে আমরা কি লিখব যে ও কেন্দ্রীয় বৃত্তের এ বিন্দুতে পি এ কিউ স্পর্শক এবং এ বি বৃত্তটি ব্যাস। দেখো বৃত্তের কেন্দ্রের নাম ও,
এ বিন্দুতে স্পর্শক তৈরি হয়েছে, তাই তো? স্পর্শকের নাম কি? পি এ কিউ বা পি কিউ বলতে পারি। স্পর্শ বিন্দু কি? এ, ঠিক আছে? যে অনুযায়ী নাম দিয়েছিলাম শুধু সেই অনুযায়ী লিখে ওদেরকে বলে দিলাম যে হ্যাঁ দেখো এই আছে, ঠিক আছে? তারপরে এখান থেকে আমরা বলতে পারি যে সুতরাং এ বি লম্ব পি, এ বি যে পি কিউ এর উপর লম্ব, কেন? কেন কি বৃত্তের যদি আমরা উপরেরটা বাদ দিই, উপরেরটুকু বাদ দিই বি পর্যন্ত, যদি ও এ দিই, একটু আগে আমরা প্রমাণ করেছি যে ও থেকে এ পর্যন্ত মানে বৃত্তের স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, বৃত্তের স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ কি হয়? স্পর্শকের উপর লম্ব অবস্থায় থাকে, তাই তো? লম্ব অবস্থায় আছে, তাহলে এবার যদি এই এখান থেকে ও থেকে এ পর্যন্ত লম্ব থাকে তাহলে ব্যাস মানে তো সোজা লাইন, ঠিক কি না? তাহলে ব্যাস মানে হচ্ছে সোজা লাইন, তাহলে ব্যাসও কি থাকবে? পুরোটাই একটা লম্ব ভাবে থাকবে, তাই তো? তাহলে ব্যাসটাও কি আছে? লম্ব ভাবেই আছে। তাহলে ও এ যদি লম্ব হয় তাহলে এ বিও কি হবে? লম্ব অবস্থা দিয়ে থাকবে, ঠিক আছে? দেখো এটা বলছি কিনা। আবার আরেকটা পয়েন্ট আমাদেরকে এখানে বলে দিয়েছিল যে পি এ কিউ এর সমান্তরাল যে আর এস, তাহলে পি এ কিউ এই লাইনের সমান্তরাল যে হচ্ছে আর এস, তাহলে দুটো লাইন যখন সমান্তরাল হয় বা প্যারালাল হয়, প্যারালালি যখন চলে তখন যদি তাদেরকে কোনো রেখা ছেদ করে তাহলে এই দিকের অ্যাঙ্গেলটা যা থাকে এখানকার অ্যাঙ্গেলটাও কি হয়? তাই হয়। এরকম মনে আছে কি নেই দেখো, তোমাদের মনে আছে ওই বিপ্রতীপ কোণ দুটো সমান্তরাল রেখাকে ছেদ করলে সেই ছেদ বিন্দুগুলোর মধ্যে যে ওখান থেকে যে অ্যাঙ্গেলগুলো তৈরি হয়, তাই তো? বিপরীত কোণ, সমান্তরাল কোণ, একান্তর কোণ, এগুলো যদি মনে রেখে থাকে তাহলে এটা বুঝতে একটু সুবিধা হবে। তাহলে এইখানে যদি 90 হয় তাহলে এটাও কততে ছেদ করবে? 90তেই ছেদ করবে, কারণ কি দুটো প্যারালাল লাইন, মনে করো রেল লাইন, রেল লাইন যদি থাকে রেল লাইনকে যদি মাঝখান থেকে কোনো কাট আমরা দিয়ে দিই, ঠিক আছে? তাহলে এখানে যদি 90 ডিগ্রি তৈরি হয় এখানেও কত তৈরি হবে? 90 ডিগ্রি তৈরি হবে। দুটো প্যারালাল লাইনকে যখন কোনো রেখা ছেদ করে এখানে যত অ্যাঙ্গেল তৈরি হবে এখানেও তত অ্যাঙ্গেল তৈরি হবে। তো এটা যদি 90 হয় এই পাশেরটাও কত হবে? 180 মাইনাস 90 কত চলে আসবে? 90। এটা যদি 90 হয় তাহলে এটাও কত আসবে? 90 আসবে, তাই তো? দেখো বুঝতে পেরেছি। তাহলে এখান থেকে এবার আমরা এখান থেকে প্রমাণ করে দেবো যে এটা লম্বভাবে আছে। আর সমাধিখণ্ডিত করেছে কি? এটা একটা আগের উপপাদ্য ছিল, ঠিক আছে? আমি বলে দিচ্ছি আস্তে আস্তে। দেখো আগে এবার তাহলে কি লিখবো? তাহলে পি কিউ প্যারালাল আর এস, পি কিউ প্যারালাল আর এস, ঠিক আছে? এটা আমাদের একটা প্রশ্নে বলা আছে, তাহলে এখানে লিখে দেবো প্রদত্ত। হলো, এটা বুঝতে কোনো অসুবিধা নেই। এবার সুতরাং তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে এ বি লম্ব আর এস, কেন? কেন কি এ বি যদি পি কিউ এর উপর লম্ব হয় এই কনসেপ্ট কাজে লাগিয়ে আমরা বলতে পারবো যে এ বি আর এস এর উপরেও লম্ব, তাই তো? এ বি যদি পি কিউ এর উপর লম্ব হয় তাহলে আর এস এর উপরেও লম্ব, কেন কি এই দুটো লাইন সমান্তরাল, একজন আরেকজনের সমান্তরাল ভাবে চলছে, তাহলে এটার উপর যদি লম্ব হয় এটার উপরেও লম্বই হবে। অর্থাৎ ওটি লম্ব আর এস। তাহলে এবার দেখো এ থেকে বি পর্যন্ত এই পুরো লাইনটা হচ্ছে এই দুটো আর এস আর পি কিউ এর উপর লম্বভাবে আছে। তাহলে আমরা যদি এখান থেকে ও এ কি অবস্থায় ছিল? লম্বভাবে ছিল। তাহলে ও এ যদি লম্বভাবে থাকে তাহলে ও টিও কিভাবে থাকবে? লম্বভাবেই থাকবে। টি বিও কিভাবে থাকবে? লম্বভাবেই অবস্থিত, কারণ কি এখান থেকে প্রত্যেকটা অ্যাঙ্গেল সবসময় কত ডিগ্রিতে আসবে? এবার 90 তে আসবে, কারণ কি যেহেতু এটা 90 তে আছে আর এই লাইনটা প্যারালালি আছে। তো এই লাইনটাকে যদি আমরা ধরো বাই চান্স নিচেও লম্ব করে দিতাম, মানে যদি এরকম ছিল বৃত্তটা, এখান থেকে স্পর্শক ছিল, এখান থেকে ছিল কেন্দ্র, এই কেন্দ্র থেকে যদি আমরা নিচে টেনে দিতাম, তো এদিকে যদি 90 ডিগ্রি হয়েছে তাহলে নিচেরটাতেও কত হতে হতো? এটা সরল কোণ হয়ে গেল, সরল কোণ 180 মাইনাস 90 কত চলে আসতো? এটাও 90 আসতে হতো, তাই তো? এবার যদি আমরা উপরেরটা জানতে পেরে গেলাম যে 90 তে আছে, উপরেরটা যদি 90 তে থাকে তাহলে নিচেরটাকেও কত থাকতে হবে? 90 তেই থাকতে হবে, তাহলে এটাও লম্বভাবেই
অবস্থিত। ওটি যে লম্বভাবে অবস্থিত আরএস এর উপর, এটাও বোঝা যাচ্ছে। ছবিটাকে যদি উল্টো করে দাও তাহলে বুঝতে পারবে, সুবিধা হবে। বা তুমি এখান থেকেও বুঝতে পারো যে এটা যদি 90 হয় তাহলে এটাও কত হবে 90, এটা যদি 90 হয় তাহলে এটাও হবে 90, কারণ এই কোণের বিপরীত কোণ কোনটা, এটা। তাহলে বিপরীত কোণ এটা, এই কোণের যদি 90 হয় তাহলে এটাও কত হতে হবে 90 হতে হবে। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি আমরা দেখি তাহলে এটা যদি 90 হয় এটা 90, এটা 90 হলে এমনি এটা 90 চলে আসছে, তাই তো, সবকটাই 90 চলে আসছে। তাহলে এইবার ওটি কি আছে, আরএস এর উপর লম্ব অবস্থা আছে, ঠিক আছে। তারপর এটা বলেছি না, সুতরাং টি আর এস এর মধ্য, এইখান থেকে আমরা বলতে পারি যে টি আর এস এর মধ্যবিন্দু। কেন? কারণ বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের যে এর উপর লম্ব বৃত্তটিকে সমদ্বিখণ্ডিত, এটা তোমরা আগে একটা উপপাদ্য করেছো, আগে একবার প্রমাণ করে এসো এটা, তাই তো। বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের জ্যায়ের উপর যদি কোনো লম্ব আঁকা হয়, কেন্দ্র থেকে জ্যায়ের উপর যদি কোনো লম্ব আঁকা হয়, তাহলে লম্বটা কি করবে সবসময়, বৃত্তের জ্যাটাকে সমদ্বিখণ্ডিত করবে, সর্বদাই কি করবে, সমদ্বিখণ্ডিত করবে। মানে যদি একটা ধরো এটা বৃত্ত আছে, বৃত্তের উপর ধরো আমরা এদিক থেকে একটা জ্যায়, এখানে আঁকলাম একটা কেন্দ্র, কেন্দ্র থেকে জ্যায়ের উপর যদি আমরা 90 ডিগ্রি কোণভাবে তৈরি করতে পারি, এটা যদি 90, ঠিক আছে, তো এই 90 ডিগ্রির যে তৈরি হলো, এর ফলে কি হবে, এই জ্যাটা সমদ্বিখণ্ডিত হবে। মানে এইদিকে যদি 2 সেন্টিমিটার হয়, এদিকেও কত হবে, 2 সেন্টিমিটারই হবে, বোঝা গেল। সুতরাং এখান থেকেই আমরা বলে দিতে পারি যে এবি আর এস এর লম্ব সমদ্বিখণ্ডিত, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি বলে দিতে পারি, দেখো লম্ব প্রমাণ করে দিয়েছি, এবি আর এস এর উপর লম্ব, মধ্যবিন্দু প্রমাণ করে দিয়েছি যে টি বিন্দু আর এস এর মধ্যবিন্দু। তাহলে এই যে ব্যাসটা ছিল, এটা যদি এই জ্যায়ের উপর এক তো লম্ব, তারপরে আবার মধ্যবিন্দু থেকে গেছে, তাহলে এটা কি করেছে, এই জ্যাটাকে সমদ্বিখণ্ডিত করেছে। কিভাবে সমদ্বিখণ্ডিত করেছে, লম্বভাবে সমদ্বিখণ্ডিত করেছে, 90 ডিগ্রি কেটে দিয়েছে। তাহলে দুটোই প্রমাণ হয়ে গেল। তাহলে এখানে লিখে দেবে প্রমাণিত পক্ষ। ব্যাস হয়ে গেল। তাহলে দেখো আমি আরেকবার একটু তোমাদের জন্য একটু বলি। দেখো কি বলেছে যে ও কিন্তু একটু বৃত্ত এঁকেছি যার একটি ব্যাস এ। তাহলে ও কিন্তু একটা বৃত্ত আঁকলাম যে বৃত্তের ব্যাসটা কি ছিল, এবি ছিল, এবং এ বিন্দুতে বৃত্তের স্পর্শক ই। তাহলে একটা বৃত্তের কতগুলো স্পর্শক, কতগুলো বিন্দু তৈরি করে, একটাই বিন্দু তৈরি করে। তাহলে এখানে তৈরি করেছে কি, এ বিন্দু। এ বিন্দু থেকে স্পর্শক কি আছে, পি এ কিউ। তাহলে এ বিন্দু থেকে স্পর্শক কি ছিল, পি এ কিউ। পি এ কিউ এর সমান্তরাল যে আর এস, পি এ কিউ যে এর সমান্তরাল যে কি স্পর্শকের সমান্তরাল যে কে ছিল, আর এস, লিখেছিলাম আর এস। যুক্তি দিয়ে প্রমাণ করে যে এ বি আর এস এর লম্ব সমদ্বিখণ্ডিত। তাহলে আমাদের কি বলেছিল যে এটা 90 ডিগ্রিতে সেট করে বেরিয়েছে আর সমদ্বিখণ্ডিত করেছে, এটা আমাকে প্রমাণ করে দেখাও। তাহলে আমরা কি করে করেছিলাম, তাহলে প্রথমে লিখে নিয়েছিলাম যে ধরি এ বি আর এস কে টি বিন্দুতে ছেদ করেছে। এ বি কি করেছিল, আর এস কে আমরা ধরে নিয়েছিলাম যে টি বিন্দুতে ছেদ করে বেরিয়েছে। ও কেন্দ্রীয় বৃত্তের এ বিন্দুতে পি এ কিউ স্পর্শক, ও কেন্দ্রীয় বৃত্তের এ বিন্দুতে পি এ কিউ কে ছিল, একটা স্পর্শক ছিল, যেটা আমাদেরকে এখানে বলে দিয়েছিল যে স্পর্শক পি এ কিউ। তাহলে স্পর্শক পি এ কিউ এবং এ বি বৃত্তটির ব্যাস। তাহলে এ বি কে ছিল বৃত্তের ব্যাস, এটাও আমাদেরকে এখানে বলে দিয়েছিল যে এ বি হচ্ছে ব্যাস, তাহলে এটাও আমাদেরকে বলে দিয়েছিল যে এ বি হচ্ছে বৃত্তের ব্যাস। তাহলে এইবার কি বলেছিল তারপরে, সুতরাং এ বি লম্ব পি কিউ। কেন কি, একটা বৃত্তের স্পর্শকের উপর যখন আমরা কেন্দ্র থেকে কোনো ব্যাসার্ধ আঁকি,
সেই ব্যাসার্ধ কি হয় 90 ডিগ্রিতে আপতিত হয়, একটু আগে আমরা প্রমাণ করেছি। 90 ডিগ্রিতে যদি আপতিত হয়েছে, যদি 90 ডিগ্রিতে আপতিত হয়েছে মানে 90 ডিগ্রিতে এসছে, তাহলে এটা কি হয়, ব্যাস যদি 90 ডিগ্রিতে ব্যাসার্ধ যদি 90 ডিগ্রিতে আসে, তাহলে ব্যাসও কত ডিগ্রিতেই আসতে হবে, 90তেই আসতে হবে। এখানে যদি ধরো এটা একটা বৃত্ত আছে, তো এই বৃত্তের যে কোনো একদিকে যদি আমরা রেখা টেনে দিই, তাহলে সেটা কি হবে ব্যাসার্ধ। কিন্তু যদি পুরোটা টানি, কেন্দ্রকে স্পর্শ করে যায়, তাহলে সেটা কি হবে ব্যাস। তাহলে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত আসতে হয়েছে, তাহলে এটা যদি 90তে এসেছিল, এখান থেকে এটা মনে করেছিলাম ও, এটা মনে করেছিলাম বি, তাহলে ও এ যদি 90তে এসেছিল, তাহলে এ বি কেও কিসে আসতে হবে 90তেই আসতে হবে, ঠিক আছে। তাহলে এ বি লম্ব পি, এ বি কি ছিল পি কিউ এর উপর, পি কিউ এর উপর স্পর্শকের উপর কি ছিল লম্ব ছিল। আবার পি কিউ প্যারালাল আর এস, কেন কি আমাদেরকে এটা বলে দিয়েছিল যে সমান্তরাল, এই যে সমান্তরাল বলে দিয়েছিল। তাহলে পি কিউ কার সমান্তরাল ছিল, আর এস এর সমান্তরাল ছিল। যুক্তি দিয়ে প্রমাণ করেছে এ বি আর এস এর লম্ব সমদ্বিখণ্ডক। তাহলে এবার লম্ব আর সমদ্বিখণ্ডক এটা আমাদেরকে প্রমাণ করতে বলেছে। তাহলে এখান থেকে এবার দেখো, তাহলে পি কিউ আর এস প্যারালাল আর এস, পি কিউ প্যারালাল আর এস এটা আমাদেরকে কোশ্চেনে বলে দিয়েছিল, তাই তো। তাহলে পি কিউ ছিল আর এস এর প্যারালাল বা সমান্তরাল। তাহলে এ বি লম্ব আর এস, তাহলে এ বি কি ছিল, এ বি ছিল আর এস এর উপর লম্ব। কেন কি যদি এই বাহুটা সমান্তরাল এই বাহুটা হয়, আর এই বাহুটার উপর এটা লম্ব হয়, তাহলে এই বাহুটার উপরও কি হবে লম্ব হবে। তাহলে এই রেখাটার উপর যদি এটা লম্ব, তাহলে এটা এই রেখাটার উপরও এটা লম্ব, কারণ কি এরা দুজন কি চলছে প্যারালাল। যে কোনো দুটো লাইন যদি প্যারালালি চলে মানে সমান্তরাল চলে, তাহলে এখানে যদি 30 ডিগ্রি উৎপন্ন হবে, এখানেও কত ডিগ্রি কোণ উৎপন্ন হবে 30 ডিগ্রি কোণই উৎপন্ন হবে। তাহলে এখানে যদি 90 ডিগ্রি উৎপন্ন হয়, এখানেও কত উৎপন্ন হবে 90 ডিগ্রি উৎপন্ন। এটা 90 হলে এটাও 90, এটা 90 হলে এটাও 90, এটা 90 হলে এটাও, ঠিক আছে। এবার তাহলে PQ প্যারালাল RS, তাহলে PQ যদি RS এর প্যারালাল হয়, তাহলে AB RS এর উপর কি হবে লম্ব। এবার AB যদি লম্ব হয়, তাহলে OT কেও কি হতে হবে লম্বই হতে হবে, কিন্তু AB এর মধ্যেই OT কোথাও একটা বসে। আমি যদি বলে দিই যে AT RS এর উপর লম্ব, বুঝতে অসুবিধা কিছু আছে। তাহলে A থেকে যদি B পর্যন্ত লম্ব হয়, তাহলে A থেকে O পর্যন্তও লম্ব, A থেকে T পর্যন্ত লম্ব, O থেকে B পর্যন্ত লম্ব, T থেকে B পর্যন্ত কি থাকছে একইভাবে 90 ডিগ্রিতেই কেটে যাচ্ছে। OT কি RS এর উপর লম্ব, ক্লিয়ার। T RS এর মধ্যবিন্দু, তাহলে T হচ্ছে RS এর মধ্যবিন্দু। কেন, কেন বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের জ্যায়ের উপর লম্ব বৃত্তটিকে সমদ্বিখণ্ডিত, বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের যে কোনো জ্যায়ের উপর যদি আমরা একটা লম্ব আঁকতে পারি, তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এটা কি করবে এই জ্যাটাকে সমদ্বিখণ্ডিত করবে, মানে এদিকেরটা যদি 2 সেন্টিমিটার হয়, এদিকেরটাকেও 2 সেন্টিমিটারই হতে হবে। এবার কি বলেছে যে AB RS এর লম্ব সমদ্বিখণ্ডক। তাহলে এবার আমরা এখান থেকে প্রমাণ করে দিয়েছিলাম যে AB RS এর লম্ব, আর এখান থেকে প্রমাণ করে দিয়েছিলাম যে T হচ্ছে মধ্যবিন্দু। T যদি মধ্যবিন্দু হয়, AB তো গেছে এখান থেকে, তবে তো T উৎপন্ন হয়েছে। যদি AB না যেত, তাহলে T বিন্দু উৎপন্নই হতো না। তাহলে এখান থেকে প্রমাণ করে দিলাম মধ্যবিন্দু মানে কি সমান দুটো ভাগে ভাগ করেছে, এই দিকেরটা 2 হলে এই দিকেরটাও 2। লম্ব প্রমাণিত, সমদ্বিখণ্ডিত প্রমাণিত হয়ে গেল। তাহলে এখান থেকে এবার আমরা বলে দিয়েছিলাম যে AB RS এর লম্ব সমদ্বিখণ্ডক। বোঝা গেল? দেখো, বুঝতে অসুবিধা থাকলে, যাদের বুঝতে অসুবিধা থাকবে, যদি কোনো সমস্যা হয়, তাহলে যারা অনলাইনে ক্লাস করছো তারা অনলাইনে জিজ্ঞেস করে নেবে, যারা অফলাইনে ক্লাস করছো বাড়িতে এসে, তারা বাড়িতে এসে জিজ্ঞেস করে নেবে, ঠিক আছে।